৮ বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত, সেদিন হঠাৎ বলল সে আর থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাই উল্টে দিল। সে আমার হাতে একটা মোটা খাম ধরিয়ে দিল। ভেতরে গুনে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব ১ টাকাও কম না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে নিচু গলায় বলল, আপা, আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা না বলে গেলে আমার বুকটা পুড়বে। বড় বেডরুমের আলমারির একেবারে ভেতরের দরজাটা, ওটা প্যারাক মারা না, ওটা খোলা যায়। আমি কিছু বলার আগেই সেই ব্যাগ তুলে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। কথাটা মাথার ভেতরে ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেয়াল জুড়ে বানানো, ৬টা দরজা, সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই জায়গাটার পেছনে একটা কাঠের বোর্ড আছে। ওটা আমি জানি, ২ বছর আগে একবার নাড়তে গিয়েছিলাম। রাশেদ বলেছিল ওটা নাড়িও না, আলমারিটা ধরে রাখতে প্যারাক মারা আছে। তারপর আর হাত দেইনি। কিন্তু আজ কথাটা মনে হতেই বুকের ভেতর কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম। প্যারাক তো নেই, বরং একটা ছোট ছাপ বোতাম। আমি হাত দিয়ে ছাপ দিতেই কাঠটা সরল। ভেতরে একটা কালো চামড়ার ব্যাগ। আমার হাত কাঁপছিল, তবুও খুললাম। প্রথমে একটা মোবাইল ফোন। পাসওয়ার্ড চাইলো। রাশেদের জন্মদিন দিলাম, ভুল। আমার বিয়ের তারিখ দিলাম, তাও ভুল। হঠাৎ মনে পড়ল একদিন বলেছিল একটা তারিখ আছে খুব স্পেশাল, একদিন বুঝবি। আমি সেটা টাইপ করলাম। ফোন খুলে গেল। আমার বুকের ভেতর ধপ করে উঠল। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপরে পিন করা, নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গতকাল রাত 11টায়। শোনো, আজ তোমার ছেলে প্রথম বাবা বলেছে, তুমি আসবা না? সাথে 15 সেকেন্ডের ভিডিও। আমি ভিডিওটা চালালাম। একটা 3 বছরের ছোট্ট ছেলে নীল জামা পরে হাসতে হাসতে বলছে, বাবা, ওটা আমার বাসা না। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমাদের বিয়ের 8 বছর, আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনো পরীক্ষা নিরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। 3 বছরের বেশি সময়ের কথা, প্রতিদিন কথা, প্রতিদিন। তুমি আসবা না? আমি অপেক্ষা করছি। ছেলেটার জ্বর। রাশেদের উত্তরগুলো ঠান্ডা। আজ পারবো না, কাল আসবো। ওষুধ খাওয়াও। কখনো কখনো লিখছে, আর 2 বছর অপেক্ষা করো, সব তোমার নামে করে দেব। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ব্যাগের ভেতর আরো কিছু কাগজ। একটা ফ্ল্যাটের চুক্তি, ঢাকার এক অভিজাত এলাকায়, 1300 স্কয়ার ফিট, মালিকের নাম সাবিহা। ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসে 10 তারিখে 50,000 টাকা ট্রান্সফার। 4 বছর ধরে একবারও বাদ যায়নি। একটা ছোট বক্স, ভেতরে সোনার চেইন, কার্ডে লেখা শুভ জন্মদিন সাবিহা। আমার নাম তৃষা। সে কখনো আমাকে এভাবে ডাকে না। সবকিছু আগের মতো রেখে দিলাম। আলমারি বন্ধ করলাম, কাপড় গুছিয়ে নিলাম। তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে 3টা 17। রাশেদ বলেছে 9টায় আসবে। 8 বছর ধরে সপ্তাহে 4 দিন বাসায় খায় না। আমি ভাবতাম ব্যবসায়ের কাজ। আজ বুঝলাম সে অন্য একটা বাসায় যায়, অন্য একটা জীবনে। রাত 9টা 30-এ সে এলো, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় বললাম, খেয়ে এসেছো? সে বলল, হ্যাঁ। তোমার জন্য মাছ রেখেছি, কাল খেও। ঠিক আছে। সে উপরে উঠে গেল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। সে আলমারি খুলল। এক মুহূর্তের জন্য তার হাত সেই বোতামের কাছে গেল। আমার বুক থেমে গেল, কিন্তু সে কিছু বুঝল না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পর তাকে গান গাইতে শুনলাম। পরের দিন সকালে সে তাড়াতাড়ি বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে। সব বললাম তাকে। সে চুপ করে শুনে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সব জেনে নে। দুপুরে সে আমাকে মেসেজ দিল। মেয়েটার নাম সাবিহা, বয়স 27। আগে তোর স্বামী রেস্টুরেন্টে ম্যানেজার ছিল, 6 মাস কাজ করে ছেড়ে দে। তারপর 3 মাসের মধ্যে ওই ফ্ল্যাটে উঠে। গাড়ি, টাকা সব রাশেদের। ছেলেটার জন্ম 4 মে 2019। আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু কান্নার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল অপমানটা। আমি যে মানুষটার পাশে দাঁড়িয়ে তার ব্যবসা দাঁড় করালাম, নিজের গয়না বেচে বেচে দিন রাত পরিশ্রম করে, সে আমাকে সরিয়ে দিয়ে অন্য জীবন বানিয়েছে। আমি আয়নায় নিজেকে দেখলাম। আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টায় আমি গাড়ি নিয়ে বের হলাম, সোজা সেই এলাকায়। গার্ড আমাকে থামালো না। আমি উঠে গেলাম। 3 নম্বর বিল্ডিং, 2য় তলা, ফ্ল্যাট 201। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। ডোরবেল চাপলাম। ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা, কেউ এসেছে। আমার বুকটা ভেঙে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভেতরে আমার স্বামীর আরেকটা জীবন দাঁড়িয়ে আছে, আর আমি প্রথমবারের মতো নিজের জীবনের অতিথি হয়ে গেছি।
দরজাটা ধীরে ধীরে খুলতেই সময় যেন থেমে গেল। একটা মেয়ে, মাঝারি গঠন, ফ্যাকাশে মুখ, চোখে এক ধরনের ক্লান্তি আর সতর্কতা, দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওই সাবিহা। আমাদের চোখ দুটো এক মুহূর্তে আটকে গেল। আমি কিছু বলার আগে ভেতর থেকে ছোট্ট ছেলেটা দৌড়ে এসে সাবিহার পাশে দাঁড়ালো। তার চোখে কৌতূহল, মুখে হাসি। মা, কে এটা? আমার বুকের ভেতরটা হুহু করে উঠল। সাবিহা ছেলেটার মাথায় হাত রেখে ধীরে বলল, ভেতরে যাও আয়ান, আমি আসছি। ছেলেটা একটু তাকিয়ে থেকে ভেতরে চলে গেল। দরজার সামনে নীরবতা। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, আমি তৃষা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর যেন সবকিছু বুঝে গেল সে। তার মুখের রং বদলে গেল, কিন্তু সে দরজা বন্ধ করলো না, বরং একটু সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। আমি অবাক হলাম। আমি ভেবেছিলাম চিৎকার হবে, অস্বীকার হবে, দরজা বন্ধ করে দিবে, কিন্তু কিছুই হলো না। আমি ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটটা সাজানো খুব যত্ন নিয়ে। দেয়ালের ছবি, সোফার পাশে খেলনা ছড়িয়ে আছে। একটা কোনায় ছোট্ট টেবিল, যেখানে রং পেন্সিল আর আঁকার খাতা। এটা একটা ঘর, একটা বাসা, যেখানে সে থাকে আমার স্বামীর সাথে। আমার চোখ নিজে থেকেই ঘুরে ঘুরে সব দেখছিল। হঠাৎ একটা ছবি চোখে পড়ল, রাশেদ, সাবিহা, আর মাঝখানে সেই ছোট্ট ছেলেটা। তিনজনের হাসি, একটা সম্পূর্ণ পরিবারের মতো। আমার দৃষ্টি সরিয়ে নিলাম। সাবিহা পানি এনে সামনে রাখলো। তার হাত কাঁপছিল, আমার মতোই। আমি গ্লাসটা ধরলাম, কিন্তু খেলাম না। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, কতদিন? সে মাথা নিচু করে বলল, 4 বছর। আমার বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরলো। তুমি জানো সে বিবাহিতা? সে একটু থেমে মাথা নেড়ে বলল, হ্যাঁ, প্রথম থেকেই জানতাম। আমি হেসে ফেললাম, একটা ফাঁকা তিক্ত হাসি। তাহলে? সে এবার আমার চোখের দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল একটা অদ্ভুত দৃঢ়তা। আমি প্রথমে জানতাম না আমি প্রেগনেন্ট হব। যখন জানলাম, সে বলেছিল সব ঠিক করে দিবে, আপনাকে ছেড়ে দিবে, আমাকে বিয়ে করবে। আমার শ্বাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু করেনি। সে ধীরে মাথা নাড়ল। প্রথমে বলল সময় লাগবে, তারপর বলল ব্যবসা ঠিক করতে হবে, তারপর বলল আপনি অসুস্থ, আপনাকে একা রাখা যাবে না। আমার মাথায় ঘুরে উঠল। আমি ফিসফিস করে বললাম, আমি অসুস্থ? সাবিয়া চোখ নামিয়ে ফেলল। সে তাই বলেছে। আমি আর ধরে রাখতে পারলাম না। আমার হাসি আর কান্না একসাথে বেরিয়ে এলো। সে আমাকে কখনো ডাক্তার দেখাতে নিয়ে যায়নি, কখনো নিজে টেস্ট করায়নি, আর বাইরে বলে আমি অসুস্থ। ঘরের ভেতরে ভারী বাতাস হয়ে উঠল। ভেতর থেকে আয়ানের হাসির শব্দ ভেসে আসছে। ও কিছুই জানে না। আমি ধীরে বললাম, ছেলেটার নাম আয়ান। সাবিয়া মাথা নাড়ালো। সে কি জানে তার বাবাকে? সাবিহা এবার কিছু বলল না। এই নীরবতাটাই উত্তর। আমি উঠে দাঁড়ালাম। আমার মনে হচ্ছিল আমি আর এক মুহূর্ত এখানে থাকলে ভেঙে পড়ব। দরজার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেলাম। পেছন ফিরে তাকালাম। তুমি কি সুখী? প্রশ্নটা বের হয়ে গেল নিজের অজান্তে। সাবিহা চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি শান্তিতে থাকতে চাই, কিন্তু প্রতিদিন ভয় নিয়ে ঘুমাই। আমি মাথা নেড়ে দরজা খুলে বের হয়ে এলাম। লিফটে নামতে নামতে আমার মাথায় একটাই কথা ঘুরছিল, আমরা দুজনেই প্রতারিত, দুজনে অপেক্ষা করছি একজন মানুষের জন্য। সে কখনোই আমাদের কারোই ছিল না। গাড়িতে বসে আমি আয়নায় নিজের মুখ দেখলাম। আজ প্রথমবার আমি নিজেকে নতুন ভাবে দেখলাম, একটা ভাঙা মানুষ হিসেবে না, বরং এমন একজন মানুষ হিসেবে যার সামনে এখন একটা সিদ্ধান্ত। আমি ফোন বের করলাম। রাশেদের নাম স্ক্রিনে ভেসে উঠল। কল করলাম না, বরং একটা মেসেজ টাইপ করলাম, আজ রাতে একটু আগে বাসায় আসো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেন্ড চাপার পর আমি চোখ বন্ধ করলাম। আজ আর কান্না এলো না, কারণ আমি বুঝে গেছি এই গল্পটা শুধু বিশ্বাসঘাতকতার না, এটা আমার জীবনের আবার ফিরে আসার শুরু। রাতটা অনেক লম্বা হবে, আর এইবার আমি চুপ করে থাকবো না। রাতটা সত্যিই লম্বা ছিল। ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করেই ধীরে চলছিল। প্রতিটা মিনিট আমার ভেতরে একটা করে স্তর খুলে দিচ্ছিল, কষ্ট, অপমান, রাগ, আর তার ভেতর থেকে ধীরে ধীরে বের হচ্ছিল এক ধরনের অদ্ভুত স্থিরতা। আমি আর আগের তৃষা নেই, এটা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। রাশেদ সেদিন অস্বাভাবিকভাবে রাত 8টার আগে বাসায় ফিরে এলো। দরজা খুলে ভেতরে ঢুকেই বলল, আজ এত তাড়াতাড়ি ডাকলে কেন? আমি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম, সবকিছু গুছানো, পরিষ্কার, যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। আমি চেয়ারে বসে তাকে ইশারা করলাম, বসো, কথা আছে। সে একটু অবাক হলো, কিন্তু কিছু না বলে বসে পড়ল। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। তোমার আরেকটা বাসা আছে। 1 সেকেন্ডে তার মুখের রং উধাও হয়ে গেল। কি বলছো এসব? সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আমি টেবিলের উপর ফোনটা রাখলাম। সেই কালো ফোন, পাসওয়ার্ড এখনো সেই স্পেশাল তারিখটাই আছে। তার হাত কেঁপে উঠল। ঘরের ভেতর নীরবতা নেমে এলো, ভারী চাপ, দম বন্ধ করা। আমি ধীরে বললাম, 4 বছর ধরে তুমি দুটা জীবন চালাচ্ছ, একটা আমার সাথে, আরেকটা সাবিহা আর তোমার ছেলের সাথে।
সে হঠাৎ উঠে দাঁড়ালো। শোনো, আমি ব্যাখ্যা করতে পারি না। আমি থামিয়ে দিলাম, আমার কণ্ঠ এবার দৃঢ়। আজ আমি শুনতে আসিনি, আজ আমি বলতে এসেছি। সে থেমে গেল। আমি একে একে সব বললাম, ফোন, চ্যাট, ফ্ল্যাট, টাকা, এমনকি আজকের দেখা। তার চোখে তখন ভয়, অপরাধ বোধ আর একটা অদ্ভুত ক্লান্তি। সব শুনে সে চুপ হয়ে বসে রইল। কিছুক্ষণ পরে খুব নিচু গলায় বলল, আমি কাউকে হারাতে চাইনি। আমি হেসে ফেললাম। তুমি কাউকে হারাতে চাওনি, তাই দুজনকেই হারালে। সে মাথা নিচু করে ফেলল। আমি ভেবেছিলাম সময় নিয়ে সব ঠিক করব। সময়? আমি এবার একটু ঝুঁকে বললাম, সময় কার জন্য? আমার, যে 8 বছর ধরে অপেক্ষা করছে, নাকি সেই মেয়েটার জন্য যে 4 বছর ধরে প্রতিদিন তোমার আসার অপেক্ষা করছে? সে কোনো উত্তর দিতে পারল না। আমি গভীর নিঃশ্বাস নিলাম। তুমি জানো, আজ আমি সাবিহার সাথে দেখা করেছি। শেষ চমকে তাকালো। তুমি গিয়েছিলে? হ্যাঁ। আমি একটু থামলাম। সে আমাকে সব বলেছে। আর একটা কথা জানো, সে তোমার বিরুদ্ধে একটা কথাও বলেনি, শুধু বলেছে সে শান্তিতে থাকতে চায়। রাশেদ চোখ বন্ধ করলো। আমি ক্লান্ত তিশা। আমি ধীরে বললাম, আমরা সবাই ক্লান্ত রাশেদ, কিন্তু কেউ প্রতারণা করে না ক্লান্তির কারণে, সেটা একটা সিদ্ধান্ত। ঘরের বাতাস ভারী হয়ে যাচ্ছিল, কিন্তু আমার ভেতরটা অদ্ভুতভাবে হালকা লাগছিল। আমি উঠে দাঁড়ালাম। আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি সত্যিকার সিদ্ধান্ত নেওয়ার। সে তাকালো। তুমি ঠিক করো তুমি কোন জীবনে থাকবে, কিন্তু মনে রেখো, এইবার তুমি 2টা জীবন একসাথে রাখতে পারবে না। সে কাপা গলায় বলল, আর তুমি? আমি শান্তভাবে বললাম, আমি নিজেকে বেছে নিচ্ছি। এই কথাটা বলার পর যেন আমার বুক থেকে একটা বিশাল ভার নেমে গেল। আমি এগিয়ে গিয়ে আলমারির চাবিটা টেবিলে রাখলাম। এই বাড়িটা আমরা একসাথে গড়েছিলাম, কিন্তু আমি এখানে বন্দী হয়ে থাকতে চাইনি। সে হঠাৎ বলল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তার দিকে তাকালাম। অনেক বছর পর প্রথমবার সত্যি করে। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না রাশেদ, তুমি অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছো, আমি শুধু সেটা মেনে নিচ্ছি। তার চোখ ভিজে উঠল, কিন্তু এবার আমি থামলাম না। কাল আমি আইনজীবীর সাথে কথা বলবো, তাতে আমরা সম্মানের সাথে আলাদা হব। কোনো নাটক না, কোনো প্রতিশোধ না। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ বের হলো না। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ সে বলল, তিশা। আমি থামলাম, কিন্তু পেছনে তাকালাম না। আমি কি সব ঠিক করতে পারি না? আমি কয়েক সেকেন্ড চুপ রইলাম, তারপর ধীরে বললাম, সব ঠিক করা যায় রাশেদ, কিন্তু সবকিছু আগের মতো করা যায় না। আমি বেরিয়ে এলাম। কয়েক মাস পর আমি নতুন একটা বাসায় উঠেছি। ছোট্ট, কিন্তু নিজের মতো। জানালার পাশে একটা টেবিল, যেখানে বসে আমি আবার কাজ শুরু করেছি নিজের জন্য। আজকে একটা বিশেষ দিন। আমি একটা ছোট গিফট নিয়ে সেই পরিচিত ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। ডোরবেল চাপলাম। দরজা খুললো সাবিহা। আমাকে দেখে একটু অবাক হলো, তারপর হাসলো। একটা স্বস্তির হাসি। ভেতরে আসুন। ভেতরে ঢুকতে আয়ান দৌড়ে এলো। মা কে? সাবিহা বলল, খালা এসেছে। আমি হাঁটু গেড়ে বসলাম। হাই আয়ান। সে হাসলো। আমি গিফটটা দিলাম তোমার জন্য। সে আনন্দে লাফিয়ে উঠল। আমি উঠে দাঁড়িয়ে সাবিহার দিকে তাকালাম। কেমন আছো? সে বলল, শান্তিতে আছি, অনেক দিন পর। আমি মাথা নেড়ে হাসলাম। আমরা দুজনই জানি এই শান্তি সহজে আসেনি। দরজা দিয়ে বের হয়ে আসতে আসতে আমি আকাশের দিকে তাকালাম। জীবন ভেঙে গিয়েছিল, কিন্তু যায়নি, শেষ হয়ে যায়নি, বরং সেখান থেকে শুরু হয়েছিল নতুন একটা অধ্যায়। এবার আর কারো ছায়া হয়ে না, নিজের জন্য আলো হয়ে বাঁচার। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।